আসসালামু আলাইকুম। বিগত কয়েক বছর যাবৎ আমাদের এই ব্যস্ত জীবনে আধুনিক পৃথিবীতে যেটা প্রযুক্তি দ্বারা এতটাই পরিচালিত যে আমরা নিজেদের জন্য ঠিকভাবে সময় করে উঠতে পারি না। হয়তো এই ব্যস্ততা থেকে কিছুটা মুক্তির আশায় বা এই ব্যস্ত জীবনের মাঝেও জীবনের সৌন্দর্যকে উপভোগ করার আশায় একটা নতুন টার্ম চালু হয়েছে, যেটাকে বলা হয় স্লো লিভিং। মানে জীবনের আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সময় মতো পৌঁছানোর জন্য, বিশেষ করে কাজের ক্ষেত্রে সময় মতো পৌঁছানোর জন্য খুব তাড়াহুড়া করি। সো সেই তাড়াহুড়োটাকেই একটা বিরতি দেওয়ার প্রচেষ্টাই হচ্ছে স্লো লিভিং। এবং আমার যেটা মনে হয়, যারা আমার মতন মানুষ আছেন যে সংস্কৃতি, শিল্প, সাহিত্য এগুলোর সাথে একটু জড়িয়ে থাকতে ভালোবাসেন, তাদের জন্য, যারা একটু একা সময় কাটাতে ভালোবাসেন, নিজের সাথে সঙ্গটাকে বেশি পছন্দ করেন, ৮-১০ জন মানুষের সাথে হইহল্লা করার চেয়ে একটু শান্তিতে থাকতে ভালোবাসেন, তাদের জন্য। এবং একই সাথে যারা প্রতিনিয়ত কিছু শিখতে চান, নিজের ভেতরের যে কৌতূহলী সত্তাটা আছে এটাকে সবসময় উজ্জীবিত রাখতে চান, এরকম মানুষের জন্য জাদুঘরের চেয়ে বেটার কোনো জায়গা আর হতেই পারে না। এবং আমি ভীষণ খুশি মনে, অত্যন্ত আনন্দের সাথে আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এই ভিডিওটি আসলে সবার জন্য না। আমি প্রিটি শিওর যারাই অলরেডি ভিডিওটা দেখতে শুরু করেছেন অনেকেই হয়তো এখন পর্যন্ত আমার সাথে নেই, কিন্তু যারা আছেন, ট্রাস্ট মি, ইউর ইন ফর এ ট্রিট। এবং এই ভিডিওটা এত লম্বা ছিল যার কারণে আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা আজ পাবলিশ হচ্ছে, ইনশাল্লাহ আরেকটা আগামীকালই দিয়ে দেওয়ার চেষ্টা করব, না হলে পরশু নাগাদ তো হয়ে যাবে। তো আমি প্রায়ই একা একা বেড়াতে যাই, এটা অলরেডি যারা আমাকে ফলো করেন তারা সকলেই জানেন। এবার আমি ঢাকা শহরের মাঝেই প্রায় ৩৩ বছর পরে আমাদের জাতীয় জাদুঘর, যেটা শাহবাগে অবস্থিত, সেটা দেখতে গিয়েছিলাম। তো শুরুতেই একটা ম্যাপ থাকে যেখানে বিভিন্ন জেলা কোথায় আছে সুইচ টেপার মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়, একটা বাল্ব জ্বলে ওঠে। আমি যখন ৩৩ বছরেরও বেশি সময় আগে বা ৩৩ বছর আগে প্রথম এসেছিলাম, খুব ছোট ছিলাম, 1 বা 2 পড়তাম, ওই সময় খুব কিউরিওসিটি নিয়ে এই ম্যাপটা দেখেছিলাম। তো স্বাভাবিকভাবে এখন আর সেই কিউরিওসিটিটুকু নাই, কারণ আলহামদুলিল্লাহ অলরেডি ৫৮টা ডিস্ট্রিক্ট আমি প্রত্যক্ষভাবে সক্রিয়ভাবে ভ্রমণ করে এসেছি। তো আমার বেশি ইন্টারেস্ট বরাবরই বন জঙ্গল নিয়ে আর সমুদ্র নিয়ে থাকে। তাই প্রথমে ওই যে কিছু স্পেসিফিক জোন যেটা দেখলেন, যে চা বাগান, বাংলার গ্রাম, সমুদ্র, এগুলো পার করার পরই এত সুন্দরভাবে এখানে সুন্দরবনকে তুলে ধরা হয়েছে, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আমি খুবই অবাক হয়ে যাই যে এতগুলো বছর কেন আমি এটা দেখতে আসিনি। সুন্দরবনের এখানে ছবিগুলোর মাঝে আড়ালে আবডালে এত কিছু আছে, অনেকক্ষণ সময় লাগে, বেশ সময় নিয়ে দেখতে হয় যে কোথায় কি আছে, কোন ফাঁক ফোকরে কোন পাখিটা আছে, কোন বানরটা আছে, কোথায় একটা কাঠবিড়ালি আছে বা একটু বাঘ আছে, একটা পাখি আছে, সাপ আছে, কি কি মানে উল্লেখযোগ্য যা কিছু আছে সুন্দরবনে সব কিছু এই গ্যালারিটুকুর মধ্যে তুলে ধরা হয়েছে। আর তার পরের গ্যালারিটাই ছিল বিভিন্ন ধরনের শিলাখণ্ড, পাথর, যেগুলো আবার জেমস্টোন বলতে যেটা বুঝি আমরা, এগুলা বালু। তো এই ধরনের যা কিছু আছে, অর্থাৎ ভূপ্রাকৃতিক উপাদান যেগুলো, এগুলো নিয়ে ছিল পরের গ্যালারিটা, যেখানে আমি খুব অবাক হয়ে যাই এটা দেখে যে আমরা সেন্ট মার্টিনস যারা গিয়েছি তারা বিভিন্ন ধরনের প্রবাল অলরেডি দেখেছি, কিন্তু এখানে আরও এত বেশি ধরনের প্রবাল ছিল এবং প্রত্যেকটাই খুব সুন্দরভাবে ডিফাইন্ড ছিল, যে কোনটা কি, কোনটা কিভাবে তৈরি হচ্ছে বা কত সময় লাগে। তো এই জিনিসগুলো আসলে ভিডিওতে তুলে ধরার কোনো মানে হয় না। তাছাড়া যদিও ভিডিও করা, ছবি তোলা নিষিদ্ধ, তারপরও মানুষ গণহারে ছবি তুলছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই ছবি তোলাটা বা ভিডিও করার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আমাদের সবাইকে মেনে চলা উচিত, কারণ আমরা যদি সব কিছু ভিডিওতে দেখিয়ে দিই তাহলে জাতীয় জাদুঘরে কেউ দেখতে আর যাবে না। বাট আমি আজকে ভিডিওটা করছি দুটো কারণে। একটা হচ্ছে যে আমার অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের যে অভিজ্ঞতাটা ছিল সেটা তুলে ধরার জন্য, প্লাস আপনারা যেন আগ্রহী হন যে কি কি আছে এবং কিছুটা প্রিপারেশন নিয়ে যেতে পারেন। একটা জাদুঘর দেখার জন্য যথেষ্ট সময় হাতে নিয়ে যাওয়া উচিত এবং মানসিক ও শারীরিক প্রিপারেশনও থাকা উচিত, কারণ প্রচুর সময় লাগে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে। এবং যারা শুধুমাত্র জাদুঘরের আইটেমগুলোকে প্রপ হিসেবে ইউজ না করে জানতে শিখতে চান, তারা আরও বেশি সময় নিয়ে যাবেন। এই জায়গাটায় যে বোর্ডটা দেখলেন, এখানে
পৃথিবীর সৃষ্টির সময় থেকে বিভিন্ন ধরনের যে ভূপ্রাকৃতিক পরিবর্তন, ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল যে ঘটনাগুলো ঘটেছে যেটার মাধ্যমে ভূপ্রকৃতির পরিবর্তিত হয়েছে, সেগুলোই সংক্ষেপে তুলে ধরা ছিল। এটা আসলে ছবি বা ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না। ওখানে যে দেখা উচিত, জানা উচিত, বিশেষ করে যারা এখনও স্কুল কলেজের শিক্ষার্থী আছে তাদের অবশ্যই জাদুঘর পরিদর্শন করা অত্যাবশ্যক। এর পরের গ্যালারি থেকে শুরু হয় আমার চিরাচরিত আকর্ষণের যে বিষয়গুলো। মূলত জাদুঘর এমন একটা জায়গা যেখানে আমার মতন, যেটা আমি শুরুতে বললাম যে আমার মতন মানুষের যা যা পছন্দ সব কিছুই একটা খুব নীরব আর একটা স্থির অবস্থানে, একটা পরোক্ষ অবস্থানে এখানে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে। সেই সাথে কিউরিওসিটি মিট করার জন্য প্রচুর শিক্ষণীয় তথ্য দেওয়া আছে এখানে। তো এই গ্যালারিটাতে ছিল প্ল্যান্টস, মানে যেটা এখন আসছে। এই গ্যালারিটার মধ্যে যে প্ল্যান্টসগুলো আছে এরকম, এখানে বলে রাখি, মোটামুটি নাম্বার অনুযায়ী 46টা গ্যালারি আছে 3টা ফ্লোর জুড়ে। বাট অ্যাকচুয়ালি গ্যালারির সংখ্যা আরও বেশি হয়ে যায়, কারণ এক একটা জায়গা এমন আছে যে পাশাপাশি 2টা 3টা 4টা গ্যালারি নিয়ে আসলে একটা গ্যালারি নাম্বারিংয়ের মধ্যে আছে। সো প্রিপারেশনটা ওভাবে নিয়ে যাবেন। প্ল্যান্টসের গ্যালারির মধ্যে আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন পাতা, ফুল এগুলোর ছবি দিয়ে দিয়ে মানুষের নাম জানতে চায় বা নাম শেয়ার করে, এগুলো থেকে শেখার চেষ্টা করে আসছি বেশ কয়েক বছর যাবৎ। এখানে সেই জিনিসগুলোর বেশিরভাগ না হলেও বেশ কিছু, অন্তত আমাদের চোখে প্রতিদিন যেগুলো পড়ে সেই ধরনের বিভিন্ন হার্বাল প্ল্যান্ট, আমাদের যে ডাল আমরা প্রতিদিন খাই সেগুলা, মশলা ব্যবহার করি সেগুলা, কাশটোল গাছ, এ ধরনের বিভিন্ন ধরনের গাছের ছবি এবং সে নির্দিষ্ট গাছের ফল বা ফুলের ছবি, বা প্র্যাকটিক্যালি ওখানে যেমন ডাল রাখা আছে এরকম আরও বেশ কিছু মশলা রাখা আছে, এগুলো সহ প্রদর্শিত ছিল। আবার যে কাশটোল গাছের কথা বললাম, অর্থাৎ কাঠ জাতীয় গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো থেকে যে কাঠ আমরা পাই সেই কাঠের স্যাম্পল সহ একটা খুব সুন্দর বোর্ড ওখানে দেওয়া ছিল একটা দেয়াল জুড়ে। তারপরে এখানে কাগজ তৈরির প্রক্রিয়া দেখানো আছে, এখানে রাবার তৈরির প্রক্রিয়া খুব সংক্ষেপে দেখানো আছে, যেখানে আপনি বোরও হবেন না বা জানতেও পারবেন। ইভেন ওখানে তৈরি করা রাবার প্রদর্শিতও আছে, সেই সাথে আছে কফি, চা, এগুলো একদম ব্যবহারিক স্যাম্পল বা যেগুলো আমরা প্রতিদিন ইউজ করি সেই স্যাম্পল সহ ওখানে ছবি সহ দেখানো আছে। আমার কাছে যেটা বেশি ইন্টারেস্টিং লেগেছিল সেটা পরের গ্যালারিতে পাই। তো এই গ্যালারির মধ্যে আরেকটা মজার জিনিস ছিল, সেটা হলো যে বিভিন্ন যে প্রাকৃতিক রং, কোন কোন ফল থেকে কি কি রং ইউজ করা হয়, কোন কোন রং নির্যাসিত হয়ে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে, কখনো খাবারের ক্ষেত্রে, কখনো পোশাকের ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে চার্ট করে দেখানো ছিল। আমি খুব অবাক হয়ে যাই যে লটকনের মতন একটা ফলেরও রং নির্যাস হয়ে থাকে, ফল থেকেও রং নির্যাস হয় এবং সেটা ব্যবহারও হয়। পরের গ্যালারিতে শাক সবজি সহ এরকম, মানে বিভিন্ন ধরনের শাক, আর এগুলো আমাদের পরিচিত বিভিন্ন লতাপাতা ছিল, যার মধ্যে মোস্ট ইন্টারেস্টিং যেটা বলছিলাম সেটা ছিল যে সাইকাস গাছের বিভিন্ন প্রজাতি, 3টা কমপক্ষে প্রজাতি ছিল সাইকাস গাছের, এবং এখানে পুরুষ গাছ স্ত্রী গাছ দুটোরই কাণ্ড দেখানো ছিল, বিবরণ সহ কাণ্ড প্রদর্শিত ছিল। আর তারপরের একটা গ্যালারি যেটা ছিল সেটার মধ্যে এগুলো সবই প্ল্যান্টের মধ্যেই যাচ্ছে, বাট গ্যালারিগুলো নাম্বার করা আছে, 1, 2 এরকম করে নাম্বার দেওয়া আছে। এখানে যারা অলরেডি আমাকে ফলো করছেন তারা জানেন যে আমি ফুল কি ভীষণ পরিমাণ ভালোবাসি। তো এই গ্যালারিটাতে বিভিন্ন ধরনের ফুলের, অবভিয়াসলি প্লাস্টিকের তৈরি ফুলগুলো প্রদর্শিত ছিল যে দেখতে কেমন, এবং সাথে বাস্তবের যে ফুলটা হয় সেটার ছবি ছিল। বিবরণ তেমন একটা লেখা ছিল না, শুধু নামগুলোই লেখা ছিল। আমাদের প্রতিদিনের আমরা খাবারে যে সবজি খেয়ে থাকি সেগুলোও এখানে খুব সুন্দর করে, বিশেষ করে লাউ আর মিষ্টি কুমড়া, যে চাল কুমড়া আর মিষ্টি কুমড়ার যে 2টা কোনায় দেখানো ছিল আমার খুবই ভালো লেগেছে, বাঁশের মাচা করে দেখানো হয়েছে। সো আমি এই 3টা গ্যালারিতে, বিশেষ করে এই অন্যান্য জায়গার চেয়ে 3টা গ্যালারিতে বেশি হারিয়ে যাই। বাট লিটল ডিড আই নো যে ইতিহাস আমাকে আরও কত বেশি টানে, যেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।
এর মধ্যে বলে রাখি যে জাদুঘরের এন্ট্রি ফি 40 টাকা, এবং এটা 40 টাকা দিয়েই আপনি প্রত্যেকটা গ্যালারি ঘুরে দেখতে পারবেন। অন্য কোনো গ্যালারির জন্য এক্সট্রা কোনো ফি রাখতে হবে না, বাট টিকিটটা আপনার সঙ্গে রাখবেন, কারণ প্রতিটা গ্যালারির এন্ট্রেন্সে টিকিটটা দেখতে চাওয়া হয়। আর প্রদর্শনীর যে জিনিসগুলো আছে এগুলো সব কিছু লেজার প্রোটেক্টেড, সো আপনি টাচ করলে অ্যালার্ম বেজে উঠবে। ছবি তুলবেন ভালো কথা, বাট আমার মতো একটু শ্রদ্ধা ভক্তি মেনটেন করে তোলা উচিত, কারণ অনেক মানুষকে দেখেছি এখানে ছবি তুলছে এমনভাবে যে প্রদর্শনীর বস্তুগুলো তাদের ছবি তোলার প্রপ ছাড়া আর কিছু না, শেখার জানার কোনো আগ্রহ নাই। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের এটা থাকে না, দুঃখজনক হলেও সত্য। আর জাদুঘর আমার ধারণা প্রতিদিনই খোলা থাকে, শুক্রবারের টাইমিংটা একটু ডিফারেন্ট, সো যাওয়ার আগে টাইমিংটা একটু ইন্টারনেটে দেখে নেবেন। সকাল 10টা, 10:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত থাকে। নিচতলায় অর্থাৎ ঢুকতেই একটু সোজা এগিয়ে গেলে একটা ছোট্ট ক্যান্টিনের মতো আছে, ওখানে তেমন উপাদেয় কোনো খাবার নাই, বাট হাঁটতে হাঁটতে একটু বিশ্রাম নেওয়ার জন্য গ্যালারির মধ্যেই জায়গা আছে। 3তলায় সে জায়গাটা আছে, যেটা আমার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। বাট একটু খাওয়া দাওয়া করার জন্য নিচে জায়গা করা আছে। 2টা লাইব্রেরিও আছে, আমি লাইব্রেরিগুলোতে এখনও যাওয়া হয়নি, ইনশাল্লাহ সামনের বার যাবো, কারণ ইতিহাসের অংশটুকু আর চতুর্থ তলাটা আমি পুরোপুরি দেখে আসতে পারিনি। এগুলো আপনাদেরকে সামনে অর্থাৎ আগামীকাল বা পরশুর ভিডিওতে দেখাবো, বাট আমি নিজে তৃপ্তি সহকারে সেটা ভ্রমণ করে আসতে পারিনি এখনও, আমাকে আরও সময় নিয়ে যেতে হবে এখানে শুধুমাত্র এই 2টা গ্যালারির জন্য। তো আমিও এখানে 46টার মধ্যে 23টা গ্যালারি দ্বিতীয় তলায় ছিল। এই 23টা গ্যালারি দেখা শেষ করে আমি বিশ্রাম নিই। এনিওয়ে, তো আস্তে আস্তে এভাবে ঘুরতে ঘুরতে এমন জিনিস আবিষ্কার করতে থাকে যেটা বেশ কিছু ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। আমি খুবই ছোটবেলায় গিয়েছিলাম, হালকা হালকা মনে আছে যে আমার বাবা, মা, বোন, এবং তখন আমার ছোট ভাইয়ের জন্মই হয়নি, সাথে আমার ফুপা, ফুপু, ফুপাতো বোন, আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম এটা দেখতে। এই গ্যালারিগুলো দেখা শেষ করতে করতে আমি বেশ ভালো সময় নিয়ে দেখেছি, কারণ যতটুকু সময় ভিডিও করেছি তার চেয়ে বেশি সময় ধরে আমি দেখেছি, সুতরাং আমার জন্য সময় এমনিতেই কমে যায়। বাট এর পরের গ্যালারিটা ওয়াজ মাইন্ড ব্লোয়িং, মানে আমি ঢুকে এত সারপ্রাইজড হয়ে যাই। এর পরের গ্যালারিগুলো ডেডিকেটেড ছিল বাংলাদেশের যে অ্যানিম্যাল ওয়ার্ল্ড আছে, ইনক্লুডিং ইনসেক্টস অ্যান্ড বার্ডস অ্যান্ড এভরিথিং। সো জীবজন্তু, পোকামাকড় রিলেটেড যা কিছু আছে, পোকামাকড় নিয়ে এত ডিটেলসে যদিও কিছু নাই, মূলত জীবজন্তু আর পাখি নিয়েই আছে। তো এই যে গ্যালারিটা শুরু হচ্ছে অ্যানিমালস রিলেটেড, এটাতে ঢুকতেই আমি খুব অবাক হয়ে যাই যে এর ভিতরে একেবারে মনে হচ্ছে যেন আমি সমুদ্রের মধ্যে চলে গেছি বা সমুদ্রের ভিতরে ঢুকে গেছি, এমনভাবে অলমোস্ট নেক্সট টু রিয়ালিটি লাইক প্রেজেন্টেশন ছিল, যেখানে মাছ ঘুরে বেড়াচ্ছে। একটা পর্যায়ে মনে হবে কি সত্যি কি পানিতে মাছগুলো ভাসছে না জাস্ট ঝুলিয়ে রাখা হয়েছে, অবভিয়াসলি জাস্ট ঝুলিয়ে রাখা হয়েছে, এখানে পানিতে মাছ ভাসছে না। দুই পাশের গ্যালারি জুড়ে বিভিন্ন ধরনের প্রাণীগুলোকে দেখানো হচ্ছে। তো ভিতরে ঢুকে যে জিনিসটা সবার আগে আমার নজর কাড়ে সেটা হচ্ছে একটা বিরাট আকারের সোর্ডফিশ। থাম্বনেলে অলরেডি ছবিটা দেখেছেন। সো এই সোর্ডফিশটা আমার এত ভালো লাগে, আমি যেমন ভালোবাসি ফুল তেমনি ভালোবাসি জঙ্গল, আর আমার মনে হয় আমি সবচেয়ে বেশি ভালোবাসি সমুদ্র। যখন সমুদ্রের এই চিত্রগুলো, সমুদ্রের ভিতরের চিত্রগুলো এভাবে তুলে ধরা হয়, আই ওয়াজ লাইক অন দ্য 9th ক্লাউড। এত বেশি ভালো লাগছিল, এত বেশি আনন্দ লাগছিল যে আমি মনে হচ্ছিল যে এখানে আরও বেশি কিছু যদি দেখাতো তাহলে ভালো হতো। দেওয়ার শেলফিশ, যে ঝিনুক যেগুলো থাকে, বিভিন্ন ধরনের ঝিনুক দেখানো হচ্ছে, যেখানে মাছ আর কচ্ছপ যেটা বললাম যে ওগুলো ভেসে বেড়াচ্ছে এরকমভাবে প্রদর্শন করা আছে। সাপ আছে এখানে। পরের গ্যালারিতে ছিল পাখিগুলোর মধ্যে ঈগল, তারপর শকুন, এগুলোর প্রতিকৃতি এতটাই একদম নেক্সট টু বাস্তব আকারে তুলে ধরা যে
আপনার মনে হবে ছুঁয়ে দেখি তো আসলে কি বাস্তব পাখি, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়েছিল। মেবি আই ওয়াজ টু ওভারওয়েলম, বা আসলেই হয়তো শিল্পটা সেই পর্যায়ের ছিল যেখানে আমারই মনে হচ্ছিলো যে একটু ছুঁয়ে দেখি যে আসলেই পাখিটার বডিটা ট্যাক্সিডার্মি এটা নাকি জাস্ট আর্টিফিশিয়ালি তৈরি করা। এত সুন্দর লাগছিল। পাখির গ্যালারিটা পার করার পরে স্তন্যপায়ী প্রাণী নিয়ে একটা গ্যালারি ছিল। শুরুতে প্যাঙ্গোলিন ছিল, কথা সত্যি, বাট এখানে আগের গ্যালারিতে আমি বললাম যে সোর্ডফিশের ছবিটা দেখে, সোর্ডফিশের ছবি না প্রতিকৃতিটা দেখে বা মূর্তির মতন ছিল এটা, ভাস্কর্য একরকম যেটাই হোক, সেটা দেখে আমি খুবই হতবাক হয়ে যাই, কথা সত্যি। বাট স্তন্যপায়ী গ্যালারিতে আমার জন্য আরও বড় সারপ্রাইজ ওয়েট করছিল। সেখানে যাওয়ার আগে এটা দেখতে থাকেন এই গ্যালারিটুকুর, তখনকার কথা তখন বলছি, কারণ সারপ্রাইজ আগে বলে দিলে আর সারপ্রাইজ থাকবে না। So before we entered that gallery, let me give you a heads up about what are there. ওখানে শুরুতে প্যাঙ্গোলিন ছিল, সেই সাথে যত ধরনের স্তন্যপায়ী, মানুষ ছাড়া যত ধরনের, হ্যাঁ মানুষও স্তন্যপায়ী প্রাণী এক ধরনের, যদিও প্রাণী আর মানুষ এক না, এনিওয়ে। সো বিভিন্ন ধরনের স্তন্যপায়ী ছিল ওখানে। বেজি বলেন, ডিফারেন্ট ধরনের বন বিড়াল ছিল, বানর, হনুমান, যাবতীয় যত ধরনের স্তন্যপায়ী প্রাণী বাংলাদেশে অ্যাভেলেবেল আছে সব কিছুই ছিল। কিন্তু আমরা জানি যে জলের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হলো তিমি। আর বাংলাদেশের যে সমুদ্র অংশটুকু আছে সেখানে তিমি পাওয়া যায়, তিমি আছে, ডলফিন আছে, শুশুক আছে। শুশুকও এক ধরনের ডলফিনই, ছোট প্রজাতির, বা গ্যাঙ্গেস ডলফিনকেও শুশুক বলা হয়। তো এই গ্যালারিটাতে ঢুকতে যে জিনিসটা আমার চোখ রীতিমতো ছানা বড়া করে দেয় সেটা হলো একটা লাইফ সাইজ স্কেলেটন, কঙ্কাল, অর্থাৎ পুরো শরীরের যে হাড়ের কাঠামোটা আছে একটা লাইফ সাইজ ওরকম হাড়ের কাঠামো, অর্থাৎ মাংস জুড়ে দিলেই ওই প্রাণীটা তৈরি হয়ে যাবে এখানে। একেবারে মাথা থেকে লেজ পর্যন্ত পুরো শরীরের কঙ্কালের যে কাঠামো সেটা তুলে ধরা হয়। এবং এটা ছিল একটা হামব্যাক হোয়েল, অর্থাৎ যে তিমি মাছের কথা বলছি আমরা, সেই তিমি মাছের একটা সম্পূর্ণ শারীরিক কাঠামো। ন্যাচারালি এতক্ষণ যে কথাগুলো বললাম যে প্রাণী জগতের প্রতি আমার কী ধরনের ইন্টারেস্ট, বিশেষ করে সামুদ্রিক প্রাণীর প্রতি, তিমির স্কেলেটনটা দেখার পরে আই ওয়াজ কমপ্লিটলি ইমোবেল। আমি ওখান থেকে নড়তে পারছিলাম না যে আর ইউ সিরিয়াস, দিস থিং ওয়াজ হেয়ার অল অ্যালং, আর আমি এতগুলো বছর একটাবারও আসিনি। আই ওয়াজ কাইন্ড অফ অ্যাংরি উইথ মাই সেলফ ইভেন। সো এই গ্যালারিটাতে অবভিয়াসলি বলাই বাহুল্য যে আমার সমস্ত সময়টার 99% সময় যায় এই তিমির হাড়ের কাঠামোর সামনে, অর্থাৎ কঙ্কালের কাঠামোর সামনে। এটার পরে I entered the gallery dedicated to one animal I'm really affectionate to, that is elephants. হাতি জিনিসটাকে আমার এত ভালো লাগে, মনে হয় যে এরকম বিশাল আকারের একটা প্রাণী আল্লাহ তৈরি করেছেন, বাট they are really the gentle giants and very misunderstood. হাতিকে আক্রমণ না করলে, পাগলা হাতি ছাড়া কখনো মানুষকে আক্রমণ করে না। বেসিক্যালি যে কোনো ধরনের প্রাণী নিজের সুরক্ষার জন্যই মানুষকে আক্রমণ করে। ইভেন একটা পিঁপড়াও যখন বিপদ দেখে, যে মানুষের বা যার কাছ থেকে হোক, বিপদের যখন আশঙ্কা করে নিজের প্রতিরক্ষার জন্যই তার বিষ ইউজ করে। এক মানুষই আছে যে বিনা কারণে অন্যর ক্ষতি করে।
তো হাতির প্রতি আমার এই জন্য একটা সফট কর্নার কাজ করে যে এত বড় একটা প্রাণী অথচ বিপন্ন না হওয়া পর্যন্ত কখনো কারো ক্ষতি করে না, বাট মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে লোভের কারণে বিশেষ করে নির্বিচারে হাতি হত্যা করে আসছে এবং এখনো করে যাচ্ছে। এই গ্যালারিটার মধ্যে একপাশের দেয়ালে খুব সুন্দর করে কিভাবে হাতি একদম প্রাচীন যুগ থেকে একদম পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত হাতি কিভাবে রূপান্তরিত হয়ে আজকের রূপে এসেছে সেগুলোর খুব সংক্ষেপে একটা বর্ণনা দেওয়া আছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। তারপরে উল্লেখ করা আছে যে আফ্রিকান হাতি এবং এশিয়ান হাতির মধ্যে কি কি বেসিক পার্থক্যগুলো আছে। সো যারা প্রাণী জগতে ইন্টারেস্টেড তাদের জন্য ইটস লাইক আ গোল্ড মাইন। এর পরের গ্যালারিটা ছিল বাংলাদেশের বিভিন্ন ধরনের জনজীবন নিয়ে, বিশেষ করে গ্রামীণ জনজীবনের উপর এখানে একটা প্রায়োরিটি ছিল, যেগুলো ওই যে আগের মতনই এক ধরনের ভিজুয়াল 3D স্কাল্পচারের মাধ্যমে একটা ভিজুয়ালাইজেশনের ব্যবস্থা করা ছিল এখানটাতে। ইট ওয়াজ ওকে। একই সাথে এর মাঝে কিছু ওই কারুশিল্প প্রদর্শিত ছিল, যেখানে আমার খুব যে ইন্টারেস্টিং কিছু ছিল আমার জন্য তা না, বিকজ এসব বেশিরভাগ জিনিসই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা জেনেছি। একটা কথা এখানে না বললে নয়, জাদুঘর থেকে যে আহরিত জ্ঞান সেটা ওই দিন আপনি অনেক কিছু একসাথে শিখবেন, বাট নট নেসেসারিলি আর গোয়িং টু রিমেম্বার। এখানে আপনি গবেষণার জন্য চাইলে আলাদাভাবে পড়াশোনা করতে পারেন, সে অনুমতিও আছে। কন্টিনিউয়াসলি মাইকিং চলতে থাকে, ঘোষণা দিয়ে যায় যে কি কি আপনি করতে পারবেন কি কি পারবেন না। বাট এখানে হতাশ হওয়ার কিছু না, যে এত জ্ঞান তো একদিন আমি ধরে রাখতে পারবো না। বাট ইউ নো হোয়াট ইন্টারেস্ট ইউ মোস্ট, অ্যান্ড আপনি আরও জানতে চান কোন কোন জিনিস সম্পর্কে, সেগুলোর জন্য দিস ইজ এ গুড স্টার্টিং পয়েন্ট। আই এম প্রিটি শিওর যারা আরও ইন্টারেস্টেড তারা লাইব্রেরিতে গেলে আরও ডিটেলস জানতে পারবেন। সো এগুলো একদিনে মনে থাকবে না, বাট জানতে তার জন্য বাধা সৃষ্টি হওয়ার কোনো মানে নেই। সো আপনি জানতে পারেন, পড়ে দেখতে পারেন যে এত সুন্দর করে গুছিয়ে সংক্ষেপে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এগুলো দেখা জরুরি। আর এখানে আমার জন্য সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস ছিল একটা রকেট স্টিমার, এটা PS অস্ট্রিচ, যেটা প্রথম রকেট স্টিমার ছিল সেটার একটা প্রতিকৃতি, প্রথম বা দ্বিতীয়টার। আমি 2019 সালে রকেট স্টিমারে একটা যাত্রা করেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ। সো ন্যাচারালি রকেট স্টিমারের এই প্রতিকৃতিটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট ছিল। পরের গ্যালারি ওয়াজ ডেডিকেটেড টু all sorts of boats available in our country, and again I was taken aback. এত ধরনের নৌকা, আমি জানি যে বাংলাদেশে অনেক ধরনের নৌকা আছে, তাই বলে এত আমার আইডিয়াই ছিল না। এখানে বজরা নৌকার একটা প্রতিকৃতি দেখে আমার মনে হয় যে ওকে, there are a few, আমি বেশ কিছু নৌকায় চড়েছি এর মধ্যেই, বাট there are a few I'd like to really ride sometimes. আর এখানে একই সাথে আরও কিছু ওই কারুশিল্প প্রদর্শিত ছিল, মাছ ধরার কিছু জিনিসপত্র ছিল কোথাও কোথাও। আগেন এগুলোর নাম সব মনে থাকে না, বাট আমি চেষ্টা করেছি অ্যাটলিস্ট নামটা কি পড়ে দেখার, জানার চেষ্টা করেছি। স্মৃতিতে ধরে রাখা তো সহজ না, সো আই ডিডন্ট ইভেন ট্রাই হার্ড অনেস্টলি। আর আরেকটা ব্যাপার যে আজকাল গুগলে আমরা সব পেয়ে যাই, সো যার কারণেও কিছুটা অবহেলা থাকে যে এইগুলো পড়ে দেখায় শেখার দরকার নাই, যদি প্রয়োজন পড়ে আমি গুগলে সার্চ করলে সব পেয়ে যাব। ইটস হেল্পফুল, বাট স্বচক্ষের সামনে থেকে দেখা আর গুগলে ইন্টারনেটের ফিডে দেখার মধ্যে একটা পার্থক্য তো আছেই। তো এই জন্য এই জাদুঘরের আসলে কোনো বিকল্প নেই। পরের গ্যালারির দুইটা গ্যালারি ওয়াজ ডেডিকেটেড টু দ্য ট্রাইবাল লাইফ অ্যান্ড ট্রাইবাল কমিউনিটিস অফ দ্য কান্ট্রি, অর্থাৎ উপজাতিদের জীবনধারার উপর বেস করে পরবর্তী দুটো গ্যালারি সাজানো হয়। প্রথমটাতে ছিল গারোদের জীবন, পরেরটাতে ছিল চাকমাদের। এখানে তাদের বিভিন্ন ধরনের পোশাক, মূলত প্রধান পোশাক যেটা সেটা গহনা, তারা যে ধরনের গহনা পরে, বেশ কিছু গহনার ওখানে একদম স্যাম্পল দেখানো ছিল। তাদের তৈরি এবং ব্যবহৃত বাদ্যযন্ত্র, যেগুলো স্থানীয়ভাবে তারা নিজেরাই তৈরি করে এবং ব্যবহার করে, দৈনন্দিন কাজে ব্যবহারের যন্ত্রপাতি এবং তাদের দৈনন্দিন জীবনযাপনের একটা অংশ, একটা চিত্র ওই একই রকমভাবে তুলে ধরা হয়েছিল এখানে। দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। আর
যারা আরও ডিটেলস জানতে চান, ইউ নো হোয়াট টু ডু। এটা পার করার পরের গ্যালারি ওয়াজ আনাদার ইন্টারেস্টিং। অবভিয়াসলি জাদুঘরে যারা অনেকদিন পরে যাচ্ছেন তাদের জন্য, সত্যিকারের কিউরিওসিটি নিয়ে যারা যাচ্ছেন তাদের জন্য জাদুঘর ইজ অলওয়েজ এ ভেরি ইন্টারেস্টিং প্লেস। আই মিন এভরি গ্যালারি হ্যাজ সাম সারপ্রাইজ টু অফার ইউ। তো নেক্সট গ্যালারিটা ছিল অ্যাবাউট মাটির কলস, মাটির পাত্র, বিভিন্ন আকারের, বিভিন্ন ধরনের, রং বেরঙের মাটির পাত্র, মাটির কলস। এবং মজার ব্যাপার হলো এগুলোর খুব যে ভিন্ন ভিন্ন নাম আছে তা না, এগুলো সবগুলোই মাটির কলস, মাটির পাত্র, এরকম নর্মাল নামই দেওয়া আছে। সো দেয়ার ইজ নাথিং মাচ টু লার্ন বাট আ লট টু নো অ্যান্ড লট টু ওয়াচ, লট টু সি। অন্যদিকে পরের যে গ্যালারিটা ছিল, দ্যাট ওয়াজ আনাদার overwhelming gallery. Not exactly a surprise. It is interesting but overwhelming. I mean, this is something I always give into. আমার সবসময় মনে হয়েছে যে শিলাখণ্ড, যেটা টেরাকোটার কাজের যে শিলাখণ্ডগুলো আছে, শিলাখণ্ড না টেরাকোটার কাজের অংশ, শিলাখণ্ড এগুলোকে বলে না, এইগুলা মাথায় থাকে না কোনটার মানে কি। বেশিরভাগই হিন্দুদের পুরাণের ছবি এখানে ডিপিক্টেড বিভিন্ন ওয়েতে। তো এগুলোর বেশিরভাগই 18 শতক, 19 শতক থেকে কালেক্ট করা। রাজশাহী, দিনাজপুর, মুন্সিগঞ্জ এইসব এলাকা থেকেই বেশিরভাগ এরকম টেরাকোটার খণ্ডগুলো কালেক্টেড। অনেস্টলি মাথায় থাকে না কোনটা কি আছে, বাট দেখতে ভালো লাগে। এক একটা মূর্তিতে কি বলা হচ্ছে, এক ধরনের মূর্তি এগুলোতে কি বলা হচ্ছে, শিল্পী কি দেখানোর চেষ্টা করেছেন, এই ডেসক্রিপশনগুলো পড়তে আসলে ভালো লাগে। এটা এমন একটা গ্যালারি যেখানে শেখার জন্য খুব বেশি কিছু নাই। যারা প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করেন তাদের জন্য থাকতে পারে, বাট দিস আর ভেরি কমন পিসেস। এখানে আসলেই গবেষণার মতন কিছু নেই। এখানটাতে সিম্পলি দেওয়া আছে যে এই ছবিটাতে কি বলা হচ্ছে বা এই মুরালের এই অংশটুকুর মধ্যে কি বলা হচ্ছে, দ্যাটস অল। এই টেরাকোটার এই অংশটুকুতে কি বুঝাতে চাচ্ছে, কোত্থেকে কালেক্ট করা হয়েছে, কোন সময়ের তৈরি, বেসিক সাইজ, সামথিং লাইক দ্যাট, নাথিং মাচ, বাট ইটস রিয়েলি ইন্টারেস্টিং যে এই শেপে তৈরি করা হয়েছে। আসলে এটা কি, এটা কিসের ছবি? কোনোটা হয়তো রাম, যে হিন্দুদের পুরাণে যে রাম আছেন তার ছবি, কোনোটা ইংরেজ সৈন্যর ছবি, কোনোটা যুদ্ধের ছবি, কোনোটা বাঘ আর বানরের একটা যুদ্ধে, মানে দুজনের মধ্যে একটা কুস্তি টাইপের কিছু একটা লড়াইয়ের ছবি। এরকম অসংখ্য ছবি আছে, কোথাও দেবদেবীর ছবি, এরকম বিভিন্ন কিছু বোঝানো হচ্ছে এগুলো দিয়ে। আর পরের গ্যালারিটার মধ্যেও থাকে হচ্ছে পুরাকীর্তির কিছু অংশ, যেগুলা খুব আহামরি কিছু এখানটাতে ছিল না। কিছু ওয়ালের অংশ, বিশেষ করে পুরাকীর্তি যেগুলোর আর্কিওলজিক্যাল সাইট থেকে বিভিন্ন ওয়াল, কাঠের, কোনোটা ওই যে পোড়ামাটির বা সিমেন্ট তো আর ওই সময় ছিল না, তো ওইভাবে তৈরি করে কিছু একটা বড় দরজা আছে। দিস আর বেসিক্যালি দ্য পার্ট। এই গ্যালারিতে তেমন আহামরি কিছু ছিল না। আর পরের গ্যালারিটা যেটা ছিল সেটাতে কুড বি ইন্টারেস্টিং, বাট আনফর্চুনেটলি ওই গ্যালারিটা মেরামতের কাজ চলছে। এরকম দুটা গ্যালারি আমি পাই যেটা মেরামতের কাজ চলছে বলে ভিতরটা খালি ছিল। এর পরের গ্যালারিটা ছিল মুদ্রা রিলেটেড, অর্থাৎ টাকা পয়সা রিলেটেড, হুইচ কুড বি রিয়েলি ইন্টারেস্টিং। একটা দুইটা ডিসপ্লেতে কিছু জিনিস ছিল, বাট বাকি পুরোটাই খালি ছিল। সরি, ওইটা এর পরের গ্যালারি। নেক্সট গ্যালারিটা ছিল লেখালিপি, অর্থাৎ বর্ণমালা কোথা থেকে এসেছে, আমাদের বর্ণমালা কিভাবে ডেভেলপ হয়ে এই পর্যায় পর্যন্ত এসেছে, এগুলো দেখানো ছিল এই গ্যালারিতে। আর মুদ্রা গ্যালারিটা এটার পরেরটা ছিল। অবভিয়াসলি এই গ্যালারি যেটা, এই যে লেখালেখির রিলেটেড, বর্ণমালা রিলেটেড, ইট ওয়াজ ভেরি ওভারওয়েলমিং। আর মুদ্রার গ্যালারিটা পার করার পরে একটা গ্যালারি ছিল উইচ লুকড ভেরি নাইস বাট স্যাড, বিকজ এখানে হাতির দাঁতের তৈরি বিভিন্ন ভাস্কর্য, বজ্রনৌকা, খাটের পায়া, টেবিলের পায়া, এগুলো দেখানো হয়। আই কেপ্ট অন আস্কিং মাইসেলফ যে এই যে হাতির দাঁতগুলো এই ভাস্কর্যগুলো তৈরি করার জন্য কালেক্ট করা হয়েছিল, এগুলো
কতটা বৈধ উপায়ে কালেক্টেড ছিল কে জানে। আমার তো আসলে কিছু করার নাই, আমি শুধু দুঃখই প্রকাশ করতে পারি আর সচেতনতা তৈরির চেষ্টা করতে পারি। তো এইখানেই 23তম গ্যালারির এন্ড ছিল। এরপর আমি একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেই, তারপরে পরবর্তী গ্যালারিতে যাই, 3তলায় যেটা ছিল, যেখানে কি কি দেখলাম এগুলো থাকবে ইনশাল্লাহ আগামী পর্বের ভিডিওতে। এই সময় পর্যন্ত যারা আমার সাথে ধৈর্য ধরে আছেন অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবভিয়াসলি একটা লাইক শেয়ার দাবি করছি, আর সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।